সো আমরা দেখেছি যে ম্যানেজার্সদের অবজেক্টিভ যে ফাংশন তার মধ্যে তিনটা ফ্যাক্টর আছে। একটা ছিল ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু, সেকেন্ড হচ্ছে টাইমিং করা, থার্ড হচ্ছে এক্সপ্লয়েট করা, আই মিন ক্যাটারিং করা। আচ্ছা, সো টাইমিং এ যে ফ্যাক্টটা আমরা বলছিলাম যে ম্যানেজার্স অ্যাকচুয়ালি টাইম দ্য মার্কেট। সো কিভাবে মার্কেট টাইম করে, ম্যানেজার্স ওয়ান্ট টু সি যে which things becomes more valuable in particular time or which things become less valuable in particular time. সো এই বেসিস, এটার বেসিসে ম্যানেজার্সরা ডিসাইড করে থাকে। সো আমরা আগের টপিকে আপনি দুই একটা এভিডেন্স দেখেছেন, আই মিন এর আগের স্লাইডে। সেখানে মূলত আমরা যেটা নিয়ে টাইমিং কনসেপ্টটা কনক্লুড করছি বাই সেইং দ্যাট আপনি familiar with share buyback or share issuance by the companies in a regular basis. So আপনি কর্পোরেট ফাইন্যান্সে পড়েছেন যে কোম্পানি কখন শেয়ার ইস্যু করে থাকবে। সো আপনি ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে অনেকগুলো থিওরিজ পড়েছেন যে হোয়াট আর দ্য সিকুয়েন্স, যে কখন কোম্পানি এক্সটার্নাল ইকুইটি ফান্ডিং করতে যাবে। সো হোয়াট আর দ্য থিওরিজ বিহাইন্ড দিস। So every neoclassical theories for issuance of share or buyback of shares are supported by the idea যে it is particularly dependent on the fund requirement. So আমার যখন ফান্ডের প্রয়োজন হবে তখন আমরা ইকুইটি ইস্যুয়েন্সে যাব। That is primarily the reason. But the empirical evidence দেখা যাচ্ছে যে গ্রাহাম পার্টিকুলারলি সিইওদেরকে আস্ক করেছে যে আপনারা কখন ইকুইটি ইস্যু করেন অথবা কখন শেয়ার বাইব্যাক করেন, এরকম একটা সার্ভে করা হয়েছিল, রাইট? সো নিওক্লাসিক্যাল ফাইন্যান্স হ্যাজ থট আস যে company goes for equity issuance when they require the financing or they require the fund, when the internal cash is not available and I do not have adequate creditworthiness to take the borrowings from the lender. But here we'll give you some different findings. So regarding the issuance of share, 66% বলছে যে আমরা তখন শেয়ার ইস্যু করি যখন আমরা দেখি যে আমার স্টক হচ্ছে ওভার ভ্যালুড অর আন্ডার ভ্যালুড। মানে এই কোশ্চেনটা করা হয়েছে যে 66% of the CEOs asked responded that issuing shares depended on the amount by which our stock is over or undervalued. So literally, স্টকস সাধারণত তখন ইস্যু করা হয় যখন স্টকস আর ট্রেডেড এট ওভার প্রাইসড। সো তখন ইকুইটি ইস্যু করা হয়। সো ইট ইজ নট প্রপোর্শনাল টু দ্য ফান্ড রিকোয়ারমেন্ট অলওয়েজ। সো আমরা আইপিও নিয়ে কথা বলেছিলাম, সেখানের সাথে আপনি রিলেট করতে পারবেন। 2009 থেকে 11 আর্লি পর্যন্ত যে পরিমাণ বাজারে ইকুইটি অফারিংস আসছিল, নট ব্যাকড বাই দ্য আইডিয়া যে সবার ওই সময় ফান্ড দরকার হচ্ছিল। ওয়ান থিং ইজ কমন যে সে সময় স্টকস ওয়ার গেটিং ওভার প্রাইসড। সো সিইওস অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু টেক দ্য প্রফিট আউট অফ ইট। প্রফিট ইন এ সেন্স যে আপনি সে 2009-এ যখন জিপি আইপিও তে আসছিল, 2009-এর আপনার অগাস্টে, খুব সম্ভবত আগস্টে। সো 10 টাকার পার ভ্যালু শেয়ার দে are able to sell it at a price 70 টাকা, so 60 টাকা প্রিমিয়াম ছিল। তারপর আমরা আরো কিছু এভিডেন্স ক্লাসেও বলেছি, আপনার মোবিল যমুনা লুব্রিক্যান্টস যেটা এমজেল বাংলাদেশ, এটা 10 টাকা পার ভ্যালু ছিল, আপনার 125 টাকা ছিল শেয়ার প্রিমিয়াম। তো আপনি তো ওই প্রিমিয়ামটা যখন তো নিতে পারবেন না যদি না আপনার স্টক কি না থাকে, ওভার ভ্যালুড না থাকে। স্টক যখন ওভার ভ্যালুড থাকে তখন সাধারণত কি করা হয়, ইকুইটি ইস্যু করা হয়। এন্ড অন দ্য অপোজিট সাইড, বাইব্যাক বা রিপারচেস কখন করা হয়? সো neoclassical finance expectation is that you want to reduce the external ownership. That may be the reason you want to reduce the external ownership
so you want to go buy back, right? But this is not the only reason. 86% CEOs responded we go for share repurchase when we see that our stock is relatively underpriced to its true value, to its fair value. তো তখন আমরা কি করতে যাই? শেয়ার রিপারচেস করতে যাই বা বাইব্যাক করতে যাই, মানে কোম্পানি ইটসেলফ ইজ বাইং দেয়ার ওন শেয়ার। তো কোম্পানি যখন শেয়ার বাইব্যাক করে, দ্যাট গিভস এ সিগন্যাল যে কি করা হচ্ছে, যে প্রবাবলি ইনভেস্টরস গেট এ সিগন্যাল যে কি করা হয়, যে আপনার স্টকস প্রবাবলি ইজ আন্ডার প্রাইসড, এই জন্য কোম্পানি কি করছে? বাইব্যাক করছে। এখন আন্ডার প্রাইসড হলে আমাকে বাইব্যাক করব, বা ওভার প্রাইসড হলে আমি ইকুইটি ইস্যু করব। দিস আর নট দ্য statement supported by the neoclassical finance argument. So এই কারণে যে স্টক ওভার প্রাইস হচ্ছে বা আন্ডার প্রাইস হচ্ছে, that is actually provide a strong support for inefficient market. কেন inefficient market? You see যে আপনি পাস্ট ইনফরমেশন দেখে আপনার কি করতে পারার কথা না, আপনার রিটার্ন প্রেডিক্ট করতে পারার কথা না। বাট ইকুইটি ইস্যুয়েন্স, এটা দেখে আপনার প্রেডিক্ট করতে হবে যে একটা কোম্পানি ইকুইটি ইস্যু করেছে মানে শেয়ারটা কি হয়ে আছে? ওভার প্রাইস হয়ে আছে। দ্যাট ইজ লাইকলি যে এটা কি হবে, আমার লং রানে রিটার্ন নেগেটিভ হবে, শর্ট রানে হাই হবে। আর যখন আপনার বাইব্যাক করা হচ্ছে, তখন ইনভেস্টার্স গেট এ সিগন্যাল যে এটা কি হবে, হায়ার রিটার্ন পাওয়া যাবে। কারণ বাইব্যাক যখন ডিক্লেয়ার করা হয়, তখন investors actually increase the demand for that stock because they can sell this stock to management at a higher price. এই ব্যাপারটা ঠিক আছে। তার মানে আপনি কি করতে পারছেন যে ইকুইটি ইস্যু করা হবে না বাইব্যাক করা হবে, এটা থেকে একটা সিগন্যাল পাচ্ছেন আপনার রিটার্ন কেমন হবে। আচ্ছা, ফাইনাল থিং, ম্যানেজার্সদের অবজেক্টিভ ফাংশন, সেটা হচ্ছে ক্যাটারিং। সো ইট ইজ এন ইন্টারেস্টিং আইডিয়া। আইডিয়াটা হচ্ছে ম্যানেজার্স লুক ফর, ম্যানেজার সিক যে ইনভেস্টরসটা এখন কি পছন্দ করছে। ইনভেস্টরস যেটা পছন্দ করে সেটা যদি আমি আপনি দিতে পারি, কাকে? ম্যানেজার্স হিসেবে ইনভেস্টরস থেকে দিতে পারি, দ্য চান্সেস আর হাই যে আমার স্টকটা একটা ভালো ডিমান্ড হবে এবং আমার স্টকটা ভালো প্রাইসে কি হবে, ট্রেড হবে। অপোজিট থিং হচ্ছে আমি যদি সেটা দিতে না পারি, আমার স্টকটা ভালো প্রাইসে সেল হবে না, ভালো প্রাইসে কি হবে না, ট্রেড হবে না। সো এটার ভালো একটা এক্সাম্পল হচ্ছে ডিভিডেন্ড পলিসিকে ক্যাটারিং এর মানে ডিভিডেন্ড পলিসিকে অ্যাকচুয়ালি এইভাবে ডিজাইন করা হয় যে ইনভেস্টরসরা যখন ডিভিডেন্ড খুঁজে বা ডিভিডেন্ড পছন্দ করে, শেয়ার হোল্ডার্সরা যখন ডিভিডেন্ড পছন্দ করে, তখন বেশি ডিভিডেন্ড দেওয়া হয়। আর যখন শেয়ার হোল্ডার্সরা ডিভিডেন্ডকে লেস ওয়ার্থি মনে করে রিলেটিভ টু আদার ক্যাশ ফ্লোস, তখন তাদেরকে কম ডিভিডেন্ড দেওয়া হয়। তো এখন ডিভিডেন্ড পলিসি তো শেয়ার হোল্ডার্সরা কি চাইছে কি চাইছে না সেটার সাথে প্রপোর্শনাল হওয়ার কথা ছিল না। ডিভিডেন্ড পলিসি প্রপোর্শনাল হওয়ার কথা ছিল উইথ দ্য রিইনভেস্টমেন্ট অপরচুনিটিস। আমার যদি রিইনভেস্টমেন্টের প্রচুর অপরচুনিটিস থাকে, আমি প্রচুর ক্যাশ ফ্লোস কি করব, রিটেইন করব। আর যদি আমার প্রচুর ইনভেস্টমেন্ট অপরচুনিটিস না থাকে, আমি ক্যাশ ফ্লোস রিটেইন করে তো আমার কোনো প্রয়োজন না, আমি সিম্পলি কি করব, ক্যাশ ফ্লোস ডিসবার্স করব। সো আমার ডিভিডেন্ড পে আউট রেশিও বেশি হবে। আর নিউক্লাসিক্যাল ফাইন্যান্স একটা ইন্টারেস্টিং প্রপোজিশন দিয়েছে, which is called Modigliani-Miller proposition regarding dividend policy. So আপনি কর্পোরেট ফাইন্যান্স কোর্স করেছেন, সো ইউ মাস্ট বি very comfortable with this, যে যেখানে বলা হচ্ছে যে ডিভিডেন্ড পলিসি ইজ টোটালি ইররেলিভেন্ট
So why the dividend policy is irrelevant? Because investors can make homemade dividend. Investors can make homemade dividend. ফর এক্সাম্পল গ্রামীণ ফোন বললো যে আমরা 100% ডিভিডেন্ড দিব, 10 টাকা করে পার শেয়ারে কি পাওয়া যাবে, ডিভিডেন্ড পাওয়া যাবে পার শেয়ারে। তো 100টা শেয়ারে কত টাকা ডিভিডেন্ড পাওয়া যাবে? সো হোয়াট ডু এক্সপেক্ট, 100টা শেয়ারে 1000 ডিভিডেন্ড পাওয়া যাবে, রাইট? আচ্ছা, সো আমার কাছে 400টা শেয়ার আছে, আমি কত টাকা ডিভিডেন্ড পাবো? 400 × 10, 4000 টাকা ডিভিডেন্ড পাবো, যদি গ্রামীণ ফোন আমাকে কি দেয়, 100% ডিভিডেন্ড দেয়, রাইট? আচ্ছা, এখন মডিগ্লিয়ানি মিলার বলছে যে এই টাকাটা গ্রামীণ ফোন থেকে না নিয়ে আপনি নিজে কি করতে পারেন, তৈরি করতে পারেন বাসায় বসে। কিভাবে আপনি তৈরি করতে পারেন? আপনি 4000 টাকার গ্রামীণ ফোনের শেয়ার বিক্রি করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কত অ্যাড হয়ে যাবে? 4000 তো অ্যাড হয়ে যাবে। তো এই যে গ্রামীণ ফোন থেকে 4000 টাকা না এসে আপনি স্টক মার্কেটে 4000 টাকা গ্রামীণ ফোনের শেয়ার সেল করে 4000 টাকা ক্রেডিট করলেন, এই দুইটার মধ্যে তো লিটারেলি কোনো তফাৎ নাই। মানে এই দুটো তো লিটারেলি শুড গিভ ইউ দ্য সেম পে অফ, মানে শুড গিভ ইউ দ্য সেম ভ্যালু। মানে দুটোতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে গ্রামীণ ফোন যদি আপনাকে 4000 টাকা ডিভিডেন্ড দেয়, সেটাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর গ্রামীণ ফোন যদি আপনি যদি গ্রামীণ ফোনের স্টক সেল করে 4000 টাকা ক্রেডিট করেন আপনার বিও অ্যাকাউন্টে, সেটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তাও তো 4000 টাকা ক্রেডিট হবে। So আপনি তো 4000 টাকা ইকুয়ালি কি করতে পারবেন, স্পেন্ড করতে পারবেন। তার মানে তো আপনার এখানে কোনো ডিফারেন্স থাকার কথা না, রাইট? এখানে আপনার কি থাকার কথা না, ডিফারেন্স থাকার কথা না। মানে এই ব্যাপারটাকে আমরা বলছি যে হোমমেড পিজার মতো হোম গ্রোন ডিভিডেন্ড বলি বা হোমমেড ডিভিডেন্ড বলি। আহ এখন কথা হচ্ছে, এই যে হোমমেড ডিভিডেন্ড, এটাকে আমরা ইনভেস্টরসরা পছন্দ করি না। আমরা মনে করি যে গ্রামীণ ফোন যদি 4000 টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়ে থাকে, দ্যাট ডিভিডেন্ড অফ 4000 টাকা ইজ মোর ভ্যালুয়েবল, দ্যাট ক্যাশ অফ 4000 টাকা is more valuable than the 4000 taka I received from converting the 4000 worth of stock. তার মানে আমি যদিও ইন টার্মস অফ পে অফ আমি ইকুয়ালি পে অফ পাচ্ছি, বাট গ্রামীণ ফোন থেকে 4000 টাকা যদি আমি ডিভিডেন্ড হিসেবে পেয়ে থাকি, সেটার জন্য আমার এক্সপেক্টেড ইউটিলিটি থিওরি ইজ গিভিং মি মোর হ্যাপিনেস, মোর ইউটিলিটি, মোর স্যাটিসফ্যাকশন, রাদার দেন 4000 টাকা যদি আমি গ্রামীণ ফোনের স্টক সেল করে করি, রাইট? এখন এটা কেন হয়? What do you think? So people actually look at the things differently. That is how the framing effect works. এই ব্যাপারটাকে সাধারণত কোম্পানিজরা এক্সপ্লয়েট করে, ঠিক আছে? বাট ইনভেস্টর যদি নিজের 4000 টাকা, মানে ক্যাশ স্টক সেল করে 4000 টাকা পাওয়া আর ডিভিডেন্ড থেকে 4000 টাকা পাওয়া, এই দুটো 4000-এর মধ্যে আসলে তার কোনো তফাৎ করার কথা ছিল না। বাট ইনভেস্টররা কোনটাকে বেশি প্রেফার করে? কোম্পানি কাছ থেকে 4000 টাকা ডিভিডেন্ড পাওয়া, এটাকে মোর প্রেফার করে। দে আর লাইকলি টু হোল্ড দ্য স্টক মোর, দে আর লেস লাইকলি টু সেল দ্য স্টক। মানে আমি কি করতে চাই না, আমি 4000 টাকার স্টক সেল করতে চাই না, রাইট? এটার সাথে যদি আপনি একটা এক্সাম্পল আমরা অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, ইউ আর রিটায়ার্ড, ইউ হ্যাভ 3 সোর্সেস টু ফান্ড ইউর এক্সপেন্সেস। মানে আপনি রিটায়ার, তার মানে আপনার রেগুলার ইনকাম নাই। তা আপনার ইনকাম কোত্থেকে আসে এক্সপেন্স মিট করার জন্য? আপনার 100 টাকা এক্সপেন্সের সোশ্যাল সিকিউরিটি থেকে পান আপনি 20%। তার মানে আপনি জানেন যে ডেভেলপ কান্ট্রিতে কি দেওয়া হয়, সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয়। তো আপনি 100 টাকা এক্সপেন্সে 20 টাকা আসে সোশ্যাল সিকিউরিটি থেকে। আপনার একটা ডিফাইন্ড পেনশন প্ল্যান আছে, আপনি পেনশন প্ল্যান সম্পর্কে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টে জেনে আসার কথা। সো ওখান থেকে আসে 100 টাকায় 45 টাকা এক্সপেন্স আপনি ওখান থেকে মিট করতে পারেন। আর আপনার কাছে কিছু স্টক আছে যেখান থেকে আপনি ডিভিডেন্ড দিয়ে ডিভিডেন্ডের পেমেন্ট আপনি পান। ইটস এ ভেরি কমন থিং যে রিটায়ার্ড পিপল অ্যাকচুয়ালি হোল্ড
those stocks which are actually pay a large amount of dividend, সেই ডিভিডেন্ড দিয়ে আপনি কত টাকা এক্সপেন্স পেমেন্ট করতে পারেন? 35 টাকা আপনি এক্সপেন্স পেমেন্ট করতে পারেন। দিস ইজ ইউর হাউ ইউ ফাইন্যান্স ইউর এক্সপেন্সেস। এখন কথা হচ্ছে, লেটস সে যে কোম্পানি যার কাছ থেকে আপনি ডিভিডেন্ড পান, সেই কোম্পানিটা একটা অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস পেল। যদি সে সেই অপরচুনিটি পেয়ে থাকে, সে তো আর আপনি যদি প্যাকিং অর্ডার থিওরি জানেন, সে এখন ডিভিডেন্ড দিবে না। সে এখন টাকাটা দিয়ে কি করবে? প্রথমে ইন্টারনাল ক্যাশটা দিয়ে সে কি করবে? রিইনভেস্ট করবে। ইন্টারনাল ক্যাশটা তার এই প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিতে ইনভেস্ট করবে, রাইট? দিচ্ছে না। এখন আপনার কি হবে এজ এন ইনভেস্টর? আপনার 35 টাকা ক্যাশ কমে গেল। এখন আপনার এক্সপেন্স তো 100 টাকা। এখন আপনি এই 35 টাকা যে আপনি সোর্স পাচ্ছেন না, এখন আপনি কি করবেন? আপনার কাছে দুটো অপশন। একটা হচ্ছে, আপনি 100 টাকা যে খাবার খেতেন, এখন আপনি 35 টাকার কম খাবার খাবেন। আপনি খাবার খাবেন হচ্ছে 65 টাকার। এখানে 45 টাকা আসবে, এখান থেকে 20 আসবে। টোটাল কত টাকার খাবার খাবেন? 65 টাকার খাবার খাবেন, 35 টাকার খাবার খাবেন না, রাইট? তাহলে এই ওয়েতে আপনি একটা ম্যানেজ করতে পারেন। আরেকটা উপায় আছে, এই কোম্পানিজের স্টক তো আপনার কাছে হোল্ডিং এ আছে, তা আপনি কি করলেন? 35 টাকার সমমূল্যের এই কোম্পানির স্টক আপনি সেল করে দিলেন, সেখান থেকে আপনি 35 টাকা পেলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি কি করবেন? আপনি কি কম খাবেন, নাকি 35 টাকার স্টক সেল করে দিবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ ক্যান শেয়ার ইউর রেসপন্সেস। কি করবেন? আর আমি কিছুই করব না। কিছু তো আপনাকে করতে হবে, আপনার তো 100 টাকা খাওয়া লাগবে। So আপনি চাইলে 35 টাকা কম খেতে পারেন, অথবা আপনি স্টক সেল করে 35 টাকা ম্যানেজ করতে পারেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনি কি করবেন এই সিচুয়েশনে? আস্কিং ফ্রম ইউ, হোয়াটস ইউর অপিনিয়ন? 35 টাকা সেভ করব। 35 টাকা মানে রেখে দিব আর কি, কনজাম্পশন কমিয়ে কাট করে রাখবো। রেখে দিবেন বলতে বুঝি নাই। মানে এখানে খাওয়ার প্রশ্ন, মানে আপনার খাওয়া মানে কি? আপনার 100 টাকার খরচ আছে, জি জি। না আপনার খাওয়া দাওয়া 100 টাকা খরচ লাগে? না আপনি কি বলছেন যে 35 টাকা কম খাবেন, এটা বলছেন? নাকি হ্যাঁ, স্টক সেল করে 35 টাকা স্যার কম কনজাম্পশন ইনটেক রাখবেন? স্যার কম খাবো বলছি। 35 টাকা কনজাম্পশন কম কমিয়ে। খাবেন, আচ্ছা। এনিওয়ান ডিফার্স ইন অপিনিয়ন? এনিওয়ান? সো তানিমা যেটা বললেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সিচুয়েশন, রিয়েল সিচুয়েশন, রাইট? হোয়াট পিপল ডু। আপনি আশেপাশে যাদেরকে দেখবেন, যে পিপল আর বেগিং মানি ফ্রম আদার্স, এবং আপনি হয়তো স্টুডেন্ট, আপনার হয়তো 3,000, 5,000 বা 10,000 টাকা আপনার কি আছে, মান্থলি একটা ইনকাম আছে, এর চেয়ে বেশি নাই। আপনি একজন বেগারকে কি করার চেষ্টা করেন? আপনি 10 টাকা, 5 টাকা বা 20 টাকা দেওয়ার চেষ্টা করেন। বাট ইফ ইউ রিয়েলি আস্ক দেম হোয়াট ইজ দেয়ার ওয়ার্থ দে হ্যাভ, হোয়াট ইজ দেয়ার ওয়েল দে হ্যাভ, তার তার যে পরিমাণ অ্যাসেট আছে, তার যে পরিমাণ ল্যান্ড প্রপার্টি আছে, আমার আপনার সেই পরিমাণ ল্যান্ড প্রপার্টি নাই। আর সে কি করছে না? সে ল্যান্ড প্রপার্টি ওখানে রেখে দিয়েছে। সে ল্যান্ড প্রপার্টিকে ইউটিলাইজ করে সে কি করছে না? কনজাম্পশন করছে না। সে কনজাম্পশন করছে কিভাবে? ব্যাগিং করে। এরকম আমাদের অনেক পিপল আছে যারা হয়তোবা ইনকাম লেভেল, মানে তার হয়তোবা কারেন্ট ইনকাম নাই, বাট তার যে ওয়েলথ আছে, সেই ওয়েলথ কে সে কি করতে পারে? সে সেল করে সে একটা ভালো কনজাম্পশন করতে পারে। বাট সে কনজাম্পশন করবে না, কারণ সে এই যে 35 টাকার স্টক আমি রেখে দেওয়া, এইটাকে সে যত ওয়ার্থি মনে করে, আর আমি যে 35 টাকার কনজাম্পশন কমিয়ে ফেললাম, এইটার কারণে যে আমি অসুস্থ হয়ে যাব, আমার যে হেলথ লস্ট হবে, সেটাকে আমি কি করি না? ইভ্যালুয়েট করি না। আমি ইভ্যালুয়েট করি কোনটাকে? যে আমার 35 টাকার ওয়েলথ জমা থাকুক, আমার হেলথের কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, রাইট?
সো এরকম যদি হয়, ইনভেস্টর্স এই শেয়ার মানে কোম্পানি এই শেয়ার হোল্ডার্সদেরকে কিভাবে হ্যাপি করতে পারে? হোয়াট ডু থিঙ্ক? সে তো নিজে তো তার স্টকের হোল্ডিং সেল করবে না, তাহলে ইনভেস্টর এই শেয়ার হোল্ডারদেরকে কিভাবে হ্যাপি করতে পারবে? ডিভিডেন্ড পলিসি কি ম্যাটার করছে নাকি ম্যাটার করছে না? হোয়াট ডু থিঙ্ক? জি স্যার, ম্যাটার করছে ওদের জন্য। ডিভিডেন্ড পলিসি তখন ম্যাটার করছে। সো কোম্পানি কি করবে? কোম্পানি দেখবে যে আপনার শেয়ার হোল্ডার্স ডিভিডেন্ড কখন লাইক করছে, তখন সে বেশি করে কি দিবে? ডিভিডেন্ড দিবে। ঠিক আছে? তার মানে আমরা যেটা বুঝলাম যে ইনভেস্টরসরা কি চায়? ইনভেস্টরসরা ইনভেস্টরসরা ডিভিডেন্ড দিয়ে তাদের কনজাম্পশনকে স্মুথ করতে চায়। ইনভেস্টরসরা তাদের ডিভিডেন্ড রিসিভ করে কনজাম্পশন স্মুথ করতে চায়। আর তনিমা যেটা বললেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি 90% পিপলের টেন্ডেন্সি। 90% পিপলের টেন্ডেন্সি যে আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি কি করব না, আমি আমার ওয়েলথ সেল করে আমি কনজাম্পশন প্রোটেক্ট করব না। তার মানে আমার কনজাম্পশনের এক্সপেন্স থেকে আসতে হবে? ডিভিডেন্ড থেকে আসতে হবে। ঠিক আছে? এখন এই যে একই টাকা কোম্পানি থেকে আসলে ডিভিডেন্ড হিসাবে সেটাকে আপনি মোর ভ্যালু দিচ্ছেন, আর আপনি স্টক সেল করে একই টাকা অ্যারেঞ্জ করলে সেটাকে আপনি লেস ভ্যালু দিচ্ছেন, যদিও দুটো টাকার অ্যামাউন্ট সেম, দুটো টাকার ওয়ার্থ সেম, বাট আপনি ইউ আর পুটিং মোর ইউটিলিটি যদি সেটা কোম্পানির কাছ থেকে ডিভিডেন্ড হিসেবে আসে। এটা কিন্তু একটা ফ্রেমিং ইফেক্টের একটা ভালো এভিডেন্স, রাইট? সো এই যে ইনভেস্টরসরা ফ্রেমিং ইফেক্টের ধারণা কারণে ইনফ্লুয়েন্সড হয়, এই কারণে ম্যানেজার্সরা কি করে, ম্যানেজার্সরা ইনভেস্টরসদের ডিভিডেন্ডের উপর যে ডিমান্ড সেটাকে তারা ক্যাটার করার চেষ্টা করে। ক্যাটার করা মিনস আমি যেটা একটু আগে বলছিলাম যে যখন ইকোনমিক ক্লাইমেট যখন ব্যাড থাকে, তার মানে ইনভেস্টরসরা কিন্তু অন্যান্য সোর্স থেকে ক্যাশ ভালো পাচ্ছে না। সো আই এম নট হ্যাপি উইথ দ্য ইনকাম আই এম গেটিং ফ্রম মাই আদার সোর্সেস বিকজ দ্য ইকোনমি ইজ নট ডুইং গুড। সো তখন কোম্পানিজ কি করবে? আমাদেরকে বেশি ডিভিডেন্ড দিবে। কোম্পানিজ গুলো তখন আমাদেরকে বেশি ডিভিডেন্ড দিবে। আমরা যখন বেশি ডিভিডেন্ড পাবো তখন আমরা সেই স্টক গুলোকে মোর ওয়ার্থি মনে করব, হায়ার প্রাইসে ট্রেড করব। আর যখন ইকোনমিক ক্লাইমেট যখন গুড থাকে, আমার অন্যান্য সোর্স থেকে ভালো ইনকাম আসছে, সো আমি তখন কি করছি না, আমার কাছে কোম্পানি যদি ডিভিডেন্ড দিয়ে থাকে সেটাকে আমি মোর ভ্যালুয়েবল মনে করছি না, রাইট? তো তখন কোম্পানিজ গুলো কি করবে? ডিভিডেন্ড দেওয়ার পরিমাণ, পে আউট রেশিও লিটারালি কমিয়ে দিবে কিছুটা। সো এটার একটা এম্পিরিক্যাল এভিডেন্স আছে। এটা এমনি এমনি আমরা ক্লেম করছি এমন না। বেকার এন্ড উগলার, the same people who actually developed the investor sentiment index, they actually have identified these trends in dividend policy. তারা দেখেছেন যে 1960s-এ ডিভিডেন্ড পে আউট রেশিওর ইনক্রিজিং ট্রেন্ড ছিল। তারপর আবার 1969-এর দিকে কি হলো? ডিভিডেন্ড ফল করা স্টার্ট হলো। আবার 1977 থেকে 1977-এর আগ থেকে 1970 থেকে শুরু করে ডিভিডেন্ডের পজিটিভ ট্রেন্ড ছিল। তারপর আবার ডিভিডেন্ড কি হয়ে গেল? ডিজেপিয়ার হয়ে গেল। So এই রিজন গুলো তারা চেষ্টা করেছেন যে এই ডিভিডেন্ড যে চেঞ্জ হচ্ছে, যে ট্রেন্ডটা পে আউট রেশিও কখনো বাড়ছে বা কখনো কমছে, এটা কি কারণে হচ্ছে? সো আমি যদি নিউক্লাসিক্যাল ফাইন্যান্সের রিজন খুঁজি, ইনক্রিজিং ট্রেন্ড ইন দ্য মিড 1960s, তার মানে আমার 1954, 55, 56 এই সময়টাতে যদি ডিভিডেন্ড ইনক্রিজিং এর ট্রেন্ড থাকে, তার মানে তখন হয়তো আমার ইনভেস্টমেন্টের সুযোগ কম ছিল। এটা হচ্ছে নিউক্লাসিক্যাল ফাইন্যান্সের এক্সপ্লেনেশন। বাট এমন যদি হয় যে তখন আসলে ইনভেস্টমেন্টের সুযোগ কম ছিল না, ইনভেস্টমেন্টের সুযোগ ভালোই ছিল, বাট এরপরও ডিভিডেন্ডে কি ছিল? ইনক্রিজিং ট্রেন্ড ছিল। তখন আমাকে খুঁজতে হবে যে তখন কি ওই সময়ে যে স্টকস গুলো ডিভিডেন্ড দিচ্ছিল সেই স্টকস গুলো কি বেশি প্রাইসে ট্রেড হচ্ছিল কিনা। যদি আনসার ইয়েস থাকে, তখন আমরা রিলেট করতে পারবো প্রবাবলি ম্যানেজার্স ওয়ার ডিউরিং দ্যাট টাইম ক্যাটারিং দ্য ইনভেস্টর্স বাই প্রোভাইডিং দ্য ডিভিডেন্ড। ম্যানেজার্সরা দেখতে পাচ্ছিল যেসব স্টকস গুলো বেশি ডিভিডেন্ড দিচ্ছিল
সেই সব স্টক বেশি প্রাইসে কি হচ্ছে, ট্রেড হচ্ছে, এই জন্য ম্যানেজার্সটা কি দিচ্ছিল এই সময়ে, বেশি ডিভিডেন্ড দিচ্ছিল। তো আমাদেরকে এই দুটো ব্যাপার রিলেট করতে হবে, একটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও কখন বেশি হচ্ছে বা কমছে, এবং ওই সময় ডিভিডেন্ড প্রিমিয়ামের কি অবস্থা। আমরা ডিভিডেন্ড প্রিমিয়াম নিয়ে ডিসকাস করেছি ইনভেস্টর সেন্টিমেন্ট টপিকে। বেকার এন্ড উগলারের ইনভেস্টর সেন্টিমেন্ট ইন্ডেক্সের একটা ভেরিয়েবল ছিল ডিভিডেন্ড প্রিমিয়াম। সো ইনভেস্টর যখন মুড ভালো থাকে, ইমোশনস যখন ভালো থাকে, তখন ডিভিডেন্ড বিকামস লেস ওয়ার্থি টু দ্যাম। তো তখন কিন্তু অ্যাভারেজে ডিভিডেন্ড পেইং স্টকস গুলো কম প্রাইস পেয়ে থাকে কম্পেয়ার টু ডিভিডেন্ড নট পেইং বা লেস পেইং স্টকস গুলোর তুলনায়। আর ইনভেস্টরস যখন ব্যাড মুডে থাকে বা নেগেটিভ সেন্টিমেন্টে থাকে, তখন যে স্টকস গুলো মোর ডিভিডেন্ড দিয়ে থাকে সেই স্টকস গুলো রিলেটিভলি বেশি প্রাইস পেয়ে থাকে। তো ডিভিডেন্ড প্রিমিয়াম ইজ অ্যাকচুয়ালি পজিটিভ যখন সেন্টিমেন্ট ইজ গুড, আর সরি, ডিভিডেন্ড প্রিমিয়াম ইজ পজিটিভ যখন ইনভেস্টর সেন্টিমেন্ট ইজ নেগেটিভ, আর ডিভিডেন্ড প্রিমিয়াম ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ যখন মানে ডিভিডেন্ড পেইং স্টকস গুলো লেস প্রাইস পেয়ে থাকে, যখন ইনভেস্টর সেন্টিমেন্ট আর গুড, রাইট। সো এই ব্যাপারটা রিলেট করার চেষ্টা করা হয়েছে, এন্ড বেকার এন্ড উগলার অ্যাকচুয়ালি ট্রাই টু ফাইন্ড আউট যে 40% of the declining propensity to pay dividend can be explained by rational expectation. রেশনাল এক্সপেকটেশন কি? রেশনাল এক্সপেকটেশন হচ্ছে যে যে কোম্পানিজ গুলো মোর প্রফিটেবল এবং ফিউয়ার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, তারা প্রচুর ডিভিডেন্ড দিবে। অ্যান্ড দ্য ভাইস অপোজিট সাইডে যে কোম্পানিজ গুলো স্মলার এবং লেস প্রফিটেবল, তারা নিউলি লিস্টেড ফার্মস বাট আমার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে, তারা কম ডিভিডেন্ড দিবে। এখন এই বাকি 60%-এর এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি না। বাকি 60% এক্সপ্লেনেশন দে ট্রাই টু প্রোভাইড দ্য এভিডেন্স ফ্রম দ্য ডিভিডেন্ড প্রিমিয়াম। সো ডিভিডেন্ড প্রিমিয়ামে দেখা গেছে, দিস ইজ ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে আপনার যেটা আহ, আপনার ব্লু ব্লু ড্যাশ লাইন যেটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু ড্যাশ লাইন, ব্লু ড্যাশ লাইনটা হচ্ছে ডিভিডেন্ড প্রিমিয়ামের ফিগার। সো ডিভিডেন্ড প্রিমিয়াম মানে হচ্ছে, আমরা এটা আগে দেখিয়েছিলাম, আমি যদি লিখি, ডিভিডেন্ড প্রিমিয়াম মানে হচ্ছে মার্কেট ভ্যালু ওভার বুক ভ্যালু অফ ডিভিডেন্ড পেয়ার, মানে যারা পে করছে তাদের ভ্যালু কাদের চেয়ে বেশি অ্যাভারেজে, মার্কেট ভ্যালু অফ বুক ভ্যালু অফ নট পেইং ডিভিডেন্ড, মানে যারা ডিভিডেন্ড দিচ্ছে না তাদের চেয়ে বেশি। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রিমিয়াম, মানে এটা যত প্লাস এটা পজিটিভ, রাইট। এখন আপনি জাস্ট এটার দিকে একটু তাকান, এই রেশিওটা এখানে কি হচ্ছিল, ডিক্লাইন হচ্ছিল, এখানে কি হচ্ছিল, ডিক্লাইন হচ্ছিল। সো ডিক্লাইন হওয়া মানে কি, মানে কারা এই, মানে কারা কম ভ্যালু পাচ্ছিল, যারা ডিভিডেন্ড দিচ্ছে তারা, নাকি যারা বেশি ডিভিডেন্ড দিচ্ছিল তারা কম ভ্যালু পাচ্ছিল? মানে ডিক্লাইন হওয়া মানে কি ইন্ডিকেট করে, একটু আমাকে বলেন। এটা ডিভিডেন্ড প্রিমিয়ামটা ডিক্লাইন হওয়া মানে কি ইন্ডিকেট করছে, মানে কারা বেশি ভ্যালু পাচ্ছে, যারা ডিভিডেন্ড দিচ্ছে তারা, নাকি যারা ডিভিডেন্ড দিচ্ছে না তারা? ডিভিডেন্ড প্রিমিয়াম যেটা ফল করে, আমি ডিভিডেন্ড প্রিমিয়ামের ডেফিনেশন আপনাকে এখানে লিখে দিয়েছি, বলেন কুইক। গেস করেন। স্যার যারা ডিভিডেন্ড দিচ্ছে না তারা। এক্স্যাক্টলি, সো যারা ডিভিডেন্ড দিচ্ছে না তারা বেশি ভ্যালু পাচ্ছে, আর যারা ডিভিডেন্ড দিচ্ছে তারা রিলেটিভলি কম ভ্যালু পাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে এই সময় কি ইনভেস্টরসরা ডিভিডেন্ড পছন্দ করছে নাকি ডিভিডেন্ড পছন্দ করছে না? মানে এইটা থেকে আমরা কি ইনফারেন্স পেতে পারি, মার্কেট ভ্যালুর যে ডিফারেন্স, এটা থেকে আমরা কি ইনফার করতে পারি? ডিভিডেন্ড পছন্দ করছে। ডিভিডেন্ড পছন্দ করছে। তো ডিভিডেন্ড পছন্দ করলে আমি এদেরকে বেশি প্রাইস দিচ্ছি কেন?
আচ্ছা, না না স্যার, ডিভিডেন্ড পছন্দ করছেন না। ডিভিডেন্ড পছন্দ করছে না, রাইট? আমি এদেরকে বেশি, এই জন্য প্রাইস, রিলেটিভলি প্রাইস বেশি দিচ্ছি, এটা কিন্তু রিলেটিভ। আচ্ছা, তাহলে কোম্পানিজ গুলো রেশনালি যদি সে ক্যাটারিং করে থাকে, তার আসলে কি, তখন সে কি করবে, মানে পরের পিরিয়ডে সে কি করবে তখন? ডিভিডেন্ড কমাবে না বাড়াবে? কোম্পানিজ গুলো ডিভিডেন্ড কমাবে, মানে কম ডিভিডেন্ড দিবে নাকি বেশি ডিভিডেন্ড দিবে, যদি তারা দেখে যে মার্কেটে আপনার যারা ডিভিডেন্ড কম দিচ্ছে তারা বেশি ভ্যালু পাচ্ছে রিলেটিভলি ওভার দা যারা ডিভিডেন্ড দিচ্ছে তাদের তুলনায়, তখন কোম্পানিজ গুলো কি করবে? তখন তারা কমিয়ে দিবে ডিভিডেন্ডটা। ডিভিডেন্ড কমিয়ে দিবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন দা ব্ল্যাক লাইন। দেখতে পাচ্ছেন এটা যে ড্রপ করছে। আচ্ছা, এখন পরে দেখেন এই সময়টাতে, এই সময়টাতে কি হচ্ছে, এই সময়টাতে আপনার যারা ডিভিডেন্ড দিচ্ছে মানে পেয়ার, মানে এটা তো পজিটিভলি আপ করছে, দেখতে পাচ্ছেন তো ব্লু ড্যাশ লাইনটা, 1970 পরে, 1970 পরে ব্লু ড্যাশ লাইনটা কি হচ্ছে, পজিটিভলি আপ করছে। এটা কি ইন্ডিকেট করছে কারা বেশি ভ্যালু পাচ্ছে? যারা ডিভিডেন্ড দিচ্ছে তারা রিলেটিভলি বেশি ভ্যালু পাচ্ছে। তো তখন কোম্পানিজ গুলো দেখেন এখানে একটা ল্যাগ আছে, কোম্পানিজ গুলো কি করা শুরু করেছে তখন, এরপরে ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়ানো শুরু করেছে, রাইট? ইউ সি, ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়ানো শুরু করেছে, এন্ড দ্যাট ইজ দ্য থিং। এবং এই ব্যাপারটাকে তারা বলছে যে ডিভিডেন্ড পে আউট রেশিও যে অ্যাভারেজে আপস এন্ড ডাউন হয়, এটা 60% এই ব্যাপারটা এক্সপ্লেন করে যে ক্যাটারিং ডিভিডেন্ড কাদের কথা, আপনার বেকার এন্ড উগলারের এভিডেন্স, রাইট? আচ্ছা, আরেকটা ক্যাটারিং, অ্যানাদার ইন্টারেস্টিং থিং, আমরা ডট কম বাবলের কথা শুনেছি, প্রবাবলি ইউ আর মোর ফ্যামিলিয়ার উইথ দিস। ইন হুইচ টাইম ইট হ্যাপেন, ক্যান ইউ প্লিজ টেল মি যে ডট কম বাবল কখন হয়েছিল? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ডট কম বাবল, কি হয়েছিল তখন আসলে? ডট কম বাবলে কি হয়েছিল বলেন? গেস করেন, এটা আপনার জানার কথা, শুনেছেন আপনি। স্যার, যে সকল কোম্পানির নামের শেষে হচ্ছে ডট কম ছিল, তাদের প্রাইস হচ্ছে বেশি দিচ্ছিল ইনভেস্টরসরা। হুম, মানে ইনভেস্টরস তখন এরকম আসলে কি পছন্দ করছে, আপনার নামের পাশে কি দেখতে চাচ্ছে? ডট কম জিনিসটা দেখতে ডট কম দেখতে চাচ্ছে, এখন ছিল, কি ওইরকম দেখতে চাই? টাইপের একটা বাবল। এখন কি দেখতে চাই এখন? এখন এখনকার এআই ক্রেজ কি? রিলেটেড। এখন ক্রেজ হচ্ছে আপনি এআই নিয়ে কিছু কথা বলছেন কিনা, রাইট? জি স্যার। আচ্ছা, বা আপনার কোম্পানি এআই নিয়ে কিছু করছে কিনা। এখন আহ এই সময়টাতে কোম্পানিজ গুলো যখন দেখলো যে তার যে কোম্পানিজ গুলো নামের সাথে ডট কম আছে, দে আর অ্যাকচুয়ালি গেটিং মোর ভ্যালু, ম্যানেজার্সটা কি করা শুরু করলো, আপনার ম্যানেজার্স শুরু করলো আপনার আহ, তার যে কোম্পানির নাম, তার কোম্পানির নাম ডট কম অ্যাড করে দিল। ফর এক্সাম্পল আপনি আপনার একটা ক্যাটেল ফার্ম আছে, তো আপনার আপনার বিজনেসের সাথে তো ডট কম এর কোনো সম্পর্ক থাকার কথা না, লিটারালি। তো আপনি কেন, আপনি কেন আপনার নামের সাথে ডট কম অ্যাড করলেন? কারণ আপনি দেখেছেন যে ডট কম যাদের সাথে আছে দে আর গেটিং দ্য মোর প্রাইস, এই জন্য আপনি অ্যাড করেছেন, রাইট? এই ব্যাপারটা হয়েছে। অ্যান্ড 147 ফার্মস দে হ্যাভ রেকর্ডেড এই 1998 থেকে 1998, কতদিন সময়, এখানে কয়দিনের সময়? 2 মাস। জি স্যার। এই 2 মাস সময়ে তারা কি করলো, আপনার
তাদের নামের সাথে ডট কম অ্যাড করলো। ডট কম অ্যাড করার পর কি দেখা গেল, তাদের আপনার প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়া স্টার্ট হলো। আচ্ছা, সো ক্যাটারিং এ যেটা হলো আপনার, সবাই নাম যখন চেঞ্জ করলো দেখা গেল সবার প্রাইস কি হয়ে গেল, এপ্রিসিয়েট হয়ে গেল। মানে আমরা বললাম যে আমরা আমরা আজকে থেকে ডট কম, তখন দেখা গেল আমার এই প্রাইস বেড়ে গেল। তো এটা যে প্রাইস বেড়ে গেল এটা ইনসিগনিফিকেন্ট না, এটাকে ইভেন্ট স্টাডি দিয়ে করা হয়েছে, ইভেন্ট স্টাডি অ্যানালাইসিস করা হয়েছে। ইভেন্ট স্টাডি অ্যানালাইসিস করে দেখা হয়েছে যে এটার আহ, আপনার সিগনিফিকেন্ট কিনা। সো 10 ডে অ্যানাউন্সমেন্ট উইন্ডো, মানে আজকে সে টাইম চেঞ্জ, আজকে নাম চেঞ্জ করলো, আজকে থেকে 10 ডে এর মধ্যে দেখা গেল যে আপনার এক্সেস রিটার্ন অফ 74% কিউমিলেটিভ পাওয়া গেছে। আচ্ছা, সো এরপর যেটা হলো আপনার 2000-এ তো ডট কম বাবল কলাপস হলো, 2000-এ মার্চে। এরপর কেউ কিন্তু আর ডট কম কে কি করতে পারছে না, টলারেট করতে পারছে না। এরপর যেটা হলো, যার নামের সাথে ডট কম আছে তাকে, মানে বোঝা গেল যে সে, যার নামের সাথে ডট কম আছে সেই সেই কোম্পানি বিপদে আছে। তো তবে সবাই কি শুরু করলো, যে ডট কম কোম্পানিজ গুলো অ্যাভয়েড করা শুরু করলো। সো ডট কম যখন অ্যাভয়েড করা শুরু করলো, তখন আবার কি হবে, স্টকের প্রাইস গুলো ড্রপ করা শুরু করলো। এখন সবাই তো আর খারাপ না, মানে ডট কম থাকলেই সবাই ভালো বা ডট কম থাকলে সবাই খারাপ, এরকম তো ব্যাপারটা না। এখন ফল করা যখন শুরু করলো, সবার প্রাইস একসাথে ফল করা শুরু করলো। সো এর মধ্যে ভালো স্টকের প্রাইসে কি করলো, ফল করলো। সো আপনি ওই স্টক গুলো যদি নিতে পারতেন, uh, it was provide the research provided evidence যে ওই স্টক গুলো প্রাইস কি হলো, এপ্রিসিয়েট করলো জাস্ট, মানে তাদের আন্ডার প্রাইস হয়ে গেছিল কিসের কারণে, তাদের নামের সাথে ডট কম ছিল এই কারণে। আচ্ছা, আমরা আমাদের ডিসকাশনটাকে দুভাবে, তিনভাবে ক্লাসিফাই করছিলাম। একটা ছিল রেশনাল ম্যানেজার, ইরেশনাল মার্কেট। এখানে আমরা বলছি যে যদি ইরেশনাল ম্যানেজার রেশনাল মার্কেট হয়, মানে ম্যানেজার সে ইরেশনাল, আই মিন আমরা এতক্ষণ যে ডিসকাস গুলো করছিলাম সেখানে আমাদের অ্যাজাম্পশন ছিল ম্যানেজার্স আর রেশনাল এন্ড দ্য মার্কেট ইজ নট রেশনাল। বাট এখন আমরা এজিউম করছি যে যদি ম্যানেজার্সরা ইরেশনাল হয়, মানে মার্কেট যদি রেশনাল হয়, তখন কি হবে। So managers are the human beings. So managers also are likely to exhibit some behavioral biases. সেই জন্য আপনি দেখবেন যে অনেক সময় অনেক ক্যাপিটাল বাজেটিং প্রজেক্ট নেওয়ার সময় দে কমিট সাম এরর্স, যে এরর্স গুলো মোর লাইকলি কাম ফ্রম ওভার কনফিডেন্স এন্ড দ্য লস অ্যাভারশন দিস থিংস। এবং তারা কিছু কিছু প্রজেক্ট নিয়ে থাকে, আমরা অটোবির এক্সাম্পল মেবি দিয়েছিলাম, দে আর অ্যাকচুয়ালি ডুইং very well in terms of their furniture business, but they couldn't do well in terms of their power business. So পাওয়ার বিজনেসে তাদের এতটুকু লস হলো বা এতটুকু কলাপস করলো, যেটা কারণে তার যে মেইন বিজনেস সেটার ওয়েলথ কি করা স্টার্ট হলো, ওয়েলথ ডিস্ট্রয় করা স্টার্ট করলো। ঠিক আছে, তো এই জায়গায় আমরা বলছি যে রেশনাল মার্কেট যদি থাকে, তখন যেটা হয়, এই ম্যানেজার্সরা যারা আপনার ইরেশনাল আহ, আপনার বিহেভ করে, তাদেরকে কি করে, প্যানালাইজ করে। সো তাদেরকে যখন প্যানালাইজ করে, তখন কিন্তু আপনার আবার রেশনাল মার্কেট, রেশনাল মার্কেট ওই গেট ব্যাক টু দ্য রেশনাল মার্কেট। আচ্ছা, সো ক্যাপিটাল বাজেটিং এর সাথে লস অ্যাভারশন কিভাবে কানেক্টেড। সো দ্য আইডিয়া হচ্ছে, আমরা ক্যাপিটাল বাজেটিং প্রজেক্ট সম্পর্কে জানি, and we actually go for those projects which are the value enhancing. But sometimes, due to mental accounting and loss aversion, what happens, যে people tend to hold some losing project. Uh, they are actually afraid of loss. তারা জানে যে এই যে বিজনেসটা আমি কন্টিনিউ করছি, এই বিজনেসটা কন্টিনিউ করাটা ওয়াইজ হবে না। বাট আমি কেন কন্টিনিউ করছি, আমি কন্টিনিউ করছি উইথ দ্য এক্সপেকটেশন যে যদি না কোনোদিন আমি একদিন আলোর মুখ দেখি। এখন কেন আমি
এই এক্সপেকটেশন করছি, কারণ আমি জানি যে আমি যদি এখন এটাকে ক্লোজ করে দিই, যে লসটা রিয়েলাইজ হবে, এটাকে আমি কি করতে পারবো না, টলারেট করতে পারবো না। So, এই লস অ্যাভারশন থেকে আপনি কি শুরু করছেন? আপনি এমন একটা বিজনেসকে কন্টিনিউ করছেন যেটা অ্যাকচুয়ালি ইজ নাথিং, অ্যাকচুয়ালি ওয়াস্টেজ অফ ইয়ার মানি অ্যান্ড টাইম। সো দেয়ার ইজ এন মার্ক এভিডেন্স ফ্রম দ্য মার্কেট, যে যখন কোন একটা বিজনেস আপনার তাদের লস মেকিং কোনো প্রজেক্টকে ড্রপ করে, সেই বিজনেসগুলো পজিটিভ রেসপন্স পেয়ে থাকে মার্কেট থেকে। তার মানে market is actually rational. They are actually rewarding the managers who are taking the right decisions, and they are penalizing those managers who are uh, not taking the right decision. আচ্ছা, নেক্সট হচ্ছে ওভার কনফিডেন্স অ্যান্ড এক্সেস এন্ট্রি। এটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, আমাদের যে ওভার কনফিডেন্স টপিক ছিল সেখানে আমরা ডিসকাস করেছিলাম। সেখানে আমরা স্টার্ট আপ কোম্পানিজ নিয়ে বেশ কিছু কথা বলেছি। রিসেন্টলি কয়েকটা স্টার্ট আপ নিয়ে বেশ অ্যালার্মিং কথাবার্তা শোনা যাচ্ছে। অ্যান্ড দ্য আইডিয়া ইজ দ্যাট আপনি যদি এই স্টাডির সাথে এটাকে রিলেট করতে পারেন, who are actually facing very much difficulties in terms of their financial capability, you can actually relate যে কেন this startup industry faces a large number of failure. ঠিক আছে, there are obviously a number of reasons, but one reason which can we relate here, সেটা হচ্ছে যখন ম্যানেজার্সটা তাদের প্রফিট মেকিং এর যে এবিলিটি, সেটাকে যখন তারা কি করে, ওভার এস্টিমেট করে। ঠিক আছে, আচ্ছা। দেন মার্জার এন্ড অ্যাকুইজিশন। সো মার্জার এন্ড অ্যাকুইজিশনের ব্যাপারে আপনি প্রচুর কেস সলভ করেছেন। আপনি দেখানোর চেষ্টা করেছেন যে এই মার্জার হলে এমন সাইনার্জিস আছে যা আসলে কেউ ইমাজিন করতে পারছে না, আপনি ইমাজিন করতে পারছেন, রাইট? তাহলে প্রচুর সাইনার্জিস, এবং ইউ রিকমেন্ডেড যে মার্জার করতে হবে, একুইজিশনে যেতে হবে। প্রচুর পজিটিভ সাইনার্জি আছে, এবং উই গেট দ্য সাইনার্জিস এট অ্যাকচুয়ালি লিটারালি নো কস্ট। তার মানে দিস ইজ গোয়িং টু বি দ্য রাইট ডিসিশন, রাইট? এরকম করেছেন কি না? মানে আপনার যে মার্জারের কেস ছিল, কয়টা কেস আপনি মার্জারের এগেনস্টে বলেছেন যে ইট শুড নট বি এ গুড বাই? তার কোনোটাই না, সবগুলোতেই মার্চ করতে ডিসিশন দিয়েছিলাম। দিয়ে দিয়েছেন, রাইট? মানে আপনি আপনার সাইনার্জিতে অগাধ বিশ্বাস আছে, রাইট? জি স্যার। মানে দুটো কোম্পানি যে একুইজিশন হবে, এতে যে সাইনার্জি হবে না, এরকম আপনি কখনো চিন্তাই করছেন না। আচ্ছা, এন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমরা যা চিন্তা করি মানে প্রচুর সাইনার্জি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফিকাল্ট থিং। মানে সাইনার্জি, মানে আপনার মার্জার কখন প্রফিটেবল হবে? যখন আপনার সাইনার্জি ইজ গ্রেটার দেন দ্য কস্ট। আপনি যা প্রিমিয়াম পেমেন্ট করছেন তার তুলনায় আপনার সাইনার্জি কি গ্রেটার, রাইট? দেন আপনার মার্জের ডিলটা কি হবে? প্রফিটেবল হবে। বাট দ্য থিং ইজ দ্যাট what have been evidenced যে getting synergy from merger deal is extremely difficult, right? Just think of two companies have very different culture. অনেকগুলো রিজনস আছে, এটা নিয়ে অনেক স্টাডি আছে, অনেকগুলো কোর্স আছে, সেপারেট মার্জিন অ্যাকুইজিশন, যেটা হয়তো আপনি একটা মানে এটার উপর বেশ ডেডিকেটেড অনেকগুলো কন্টেন্টস আছে। আচ্ছা, আপনি দুটো কোম্পানির কালচার, একটা কোম্পানি ভেরি ওয়েলকামিং কালচার, একটা কোম্পানি ভেরি রেস্ট্রিকটিভ কালচার, এই দুটো কোম্পানিকে কি করার চেষ্টা করছেন? মার্জ করার চেষ্টা করছেন। সো আপনি কালচারকে তো কিসে ট্রান্সলেট করেন নাই, ফাইন্যান্সিয়ালসে ট্রান্সলেট করেন নাই। তো ফাইন্যান্সিয়ালি দেখা গেল অনেক ভালো হবে, তারপর যখন আপনি মার্চ করলেন দেখা গেল কেউ কারোর সাথে কথাই বলছে না, রাইট? সো দে আর, মানে এখানে যারা একুয়ারিং কোম্পানি, তারা বলছে যে আমরা তো এই কোম্পানির পার্টনার, আমরা তো এই কোম্পানিকে ওন করি, আমরা তো এই ওন করি না, রাইট?
আর যে একুয়ার্ড হলো সে ফিল করছে তাকে তো কোনো কি করা হচ্ছে না, তাকে কোনো ভ্যালু করা হচ্ছে না, রাইট? সো এই সো মেনি কনফ্লিক্টস অ্যারাইজ। সো এই কারণে যেটা হয়, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে আপনি কস্টের, মানে আপনি সাইনার্জির তুলনায় আপনি কম কস্ট দিচ্ছেন, উইচ ইজ ভেরি কমন, যে সাইনার্জির তুলনায় আমরা বেশি কস্ট দিয়ে থাকি। সো ইট ইজ ভেরি কমন। সো অ্যান্ড দ্যাট ইজ স্ট্রংলি ফাউন্ডেড। এই কারণে যেটা হয় যে যে কোম্পানিজ গুলো মার্জার ডিক্লেয়ার করে, যে কোম্পানিগুলো একুইজিশন ডিক্লেয়ার করে, একুয়ারিং করবে, একুয়ারিং কোম্পানি ভ্যালু ড্রপ হয়। আর যে কোম্পানি টার্গেট কোম্পানি, তার ভ্যালু কি হয়, রাইস হয়। এখন একুয়ারিং কোম্পানি ভ্যালু কেন ড্রপ হয়? কারণ ইনভেস্টর্স হ্যাভ আ ভেরি কমন এক্সপেকটেশন যে কি হবে, এই আপনার সে আসলে ভালো ডিল নেয় নাই, রাইট? ভেরি, মানে এটা এটা হওয়ার চান্সেস ভেরি হাই। আর এই টার্গেট ভ্যালু কেন বাড়ছে? কারণ সে যে প্রিমিয়াম পাচ্ছে, মানে যে একুয়ারিং কোম্পানি থেকে প্রিমিয়াম পাচ্ছে, এটা হায়ার কম্পেয়ার টু হোয়াট, যে ভ্যালুটা সে দিচ্ছে কাকে, একুয়ারিং কোম্পানিকে। ঠিক আছে, সেটা এস্টিমেট করা হয়েছে যে আপনার মার্জের অ্যাক্টিভিটিতে যে ভ্যালু রিডাকশন হয়, সেটাতে আমার $220 বিলিয়ন কি হয়, ভ্যালু ড্রপ হয়, রাইট? আচ্ছা, এখন কেন মার্জার করা হয়? এখানে আমরা হিউব্রিস থিওরি অফ মার্জার দেখাচ্ছি। সো উই অফেন বিলিভ দ্যাট, যে আমরা যে সাইনার্জি পারসিভ করছি ফ্রম দ্য মার্জার ডিল, দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য কস্ট। বাট হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আমরা যে ট্রু সাইনার্জি পাই, এটা হচ্ছে রিয়েলিটি, সেটা হচ্ছে লেস দেন দ্য কস্ট। আমরা কস্ট বেশি দিই, অ্যান্ড ট্রু সাইনার্জি ইজ অ্যাকচুয়ালি লেস। এবং আমরা টার্গেট কোম্পানিকে ওভার পে করি compared to what it is really worth, right? So CEOs often have a common belief যে আমরা কি করি, আমরা একটা সাকসেসফুল মার্জারে যাচ্ছি, বাট রিয়েলি এটা মার্জার থেকে ভালো একটা সাকসেস পাওয়া ভেরি আনলাইকলি। সো এই ওভার পেমেন্টের কারণে আমার ভ্যালু কি হয়, ড্রপ হয়। এখন কথা হচ্ছে যে এত আনসাকসেসফুল কেস থাকার পরেও কেন কোম্পানিজ গুলো মার্জারে যায়? আনসার হচ্ছে, ম্যানেজার্স অফেন আর ওভার কনফিডেন্ট উইথ দ্য একুইজিশন, যে তারা যদি একুয়ার করতে পারে দে উইল অ্যাকচুয়ালি টার্ন আউট সাম গুড কোম্পানিজ। সো এটা দেখার চেষ্টা করা হয়েছে যে কারা আসলে একুইজিশন বেশি করে। সো দিস ইজ অ্যান হাইপোথেসিস যে ওভার কনফিডেন্ট ম্যানেজার্সটা কি আহ, আপনার ওয়ার্ডস একুইজিশন করে কিনা। সো এটার জন্য যেটা আপনার স্টাডি করা হয়েছে, ম্যানেজার্সদের ওভার কনফিডেন্স মেজার করা হয়েছে, যে ম্যানেজার্সরা যে স্টক অপশন হোল্ড করে, এই স্টক অপশনটা আপনার আপনার প্রপেন্সিটি অফ ম্যানেজার্স টু এক্সারসাইজ স্টক অপশন দ্যাট ইজ এক্সারসাইজেবল অ্যান্ড ইন দ্য মানি। সো এখন দেখা গেল আমার একটা স্টক কিসে আছে, ইন দ্য মানিতে আছে, বাট মানে একটা আমার অপশন অপশন আপনি জানেন, এমপ্লয়ি স্টক অপশন সম্পর্কে আপনি জানেন, ইসঅপ ইজ এ লুক লাইক এন ডেরিভেটিভ। আমরা এটা বাই অ্যাট দিস টাইম আমি কি দেখছি, আমি দেখছি যে এটা ইন দা মানিতে আছে, বাট আমি কি করছি না, এটাকে এক্সারসাইজ করছি না, এটা নিয়ে কি করে আছে, হোল্ড করে আছি। কেন হোল্ড করে আছি? কারণ আমি এক্সপেক্ট করছি এটা আরো বাড়বে, আরো আরো মোর বাড়তে হবে, মানে ইন দা মানিটা আরো ডিপ হবে, রাইট? মানে এখন 10-এ আছে, আমি আমি এক্সপেক্ট করি যেটা 25 হবে। তার মানে আমি কিন্তু আহ, এটা যখন করছি, ইট রিফ্লেক্টস দ্যাট আই এম লিটল বিট ওভার কনফিডেন্ট। সো লং হোল্ডার্স যারা, তাদেরকে আমরা বলছি ওভার কনফিডেন্ট সিইও। সেখানে একটা স্টাডি ফাইন্ডিংস ইউ সি যে আপনার লং হোল্ডার্স মেক মোর একুইজিশন। সো এখানে আমাদের মার্জারের ফ্রিকোয়েন্সি দেখানো হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে। দেখা যাচ্ছে যে কাদের মধ্যে মার্জার করার টেন্ডেন্সি বেশি, মার্জার করার টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে কাদের মধ্যে, যারা আপনার লং হোল্ডার।
যারা লং হোল্ডার তারা হচ্ছে, মানে আপনি দেখেন পিঙ্ক যেই বার গুলা, সেটা হচ্ছে আপনার হায়ার ডিস্টেন্স, মানে ভার্টিক্যাল হাইট অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আরো কিছু স্ট্যাটিস্টিক্স আছে যে কারা রিয়েলি মোর মার্জার করে থাকে, লং হোল্ডার্সরা মোর মার্জার করে থাকে, এবং এটার কারণে আমার প্রচুর ভ্যালু কি হয়, ডিটারিয়েট হয়। সো এবং মার্জারে যে আমার ওভার পেমেন্ট করা হয় সেটা একটা এভিডেন্স। সো দিস শুড বি ভেরি অবভিয়াস, কারণ আপনারা মার্জার নিয়ে অনেকগুলো কেস সলভ করেছেন। সো ক্যান অ্যাকচুয়ালি কানেক্ট যে প্রিমিয়াম কি সাইনার্জি কি। সো প্রিমিয়াম যদি সাইনার্জির চেয়ে বেশি দেওয়া হয়, হোয়াট হ্যাপেন্স, রাইট? আচ্ছা, এখানে আমরা আমরা একটা এভিডেন্স দেখাচ্ছি। আপনি ওই যে আপনি কি করেছেন, আপনি কেসে সলভ করার সময় আপনি বলেছেন যে কোম্পানিজ গুলো, মানে একুয়ারিং কোম্পানি কত প্রাইস পে করবে। সো অ্যাকচুয়ালি যেটা হয়, একুয়ারিং কোম্পানির যে স্টক, এটা যখন ওভার প্রাইসড হয়, সে তখন স্টক পেমেন্ট করতে চায়। সো একুয়ারিং কোম্পানির স্টক অ্যাকচুয়ালি লুকস লাইক এ কারেন্সি, এটা অ্যাকচুয়ালি কারেন্সি হিসেবে কাজ করে। এখন এই কারেন্সি যখন মোর প্রাইস হয়, তখন সে বেশি ভ্যালু কি করতে পারে, পারচেস করতে পারে। সো সে তার স্টককে কি করার চেষ্টা করে, একটা কারেন্সি হিসেবে ইউজ করার চেষ্টা করে। সেখানে একটা এভিডেন্স দেখানো হচ্ছে যে আমরা অ্যাভারেজে যে প্রাইস পেমেন্ট করি, এবং এটাকে আমরা কি দেখাই, একটা রেফারেন্স পয়েন্ট দেখাই যে আমরা ভ্যালুটা কত হায়ার। সেখানে ফর এক্সাম্পল আমরা প্রপোজ করেছি $36.26 মার্জারে, মানে একুয়ারিং কোম্পানি একুয়ার্ড কোম্পানিকে এই প্রাইসটা পেমেন্ট করবে। সো আমরা বিভিন্ন রেফারেন্স পয়েন্ট নিয়েছি। ফর এক্সাম্পল December 27, 2005 এই স্টকটার প্রাইস ছিল আপনার $13। তো বলা হচ্ছে আমরা যে আজকে $36.26 পেমেন্ট করছি, এটা হচ্ছে এই October 6, 2006 যে 52 উইক পিরিয়ড এন্ড হয়েছে, এই প্রাইসের তুলনায় 179% হায়ার। সো সবগুলো রেফারেন্স পয়েন্টের তুলনায় দেখা যাচ্ছে আমরা যে প্রাইসটা পেমেন্ট করছি দ্যাট ইজ এক্সট্রিমলি হায়ার। এখানে আমরা একটা সিমুলেশন করে দেখানো হচ্ছে, ইউ শুড বি মাচ ফ্যামিলিয়ার, যে 26 মানে প্রাইস ইজ অলওয়েজ সবচেয়ে হাইয়েস্ট প্রাইসটা আমরা পেমেন্ট করি। সো 26 উইক হাই, 52 উইক হাই, মানে আমরা কাদেরকে পেমেন্ট করছি, আমরা টার্গেট কোম্পানিকে পেমেন্ট করছি এট এ ভেরি এক্সট্রিমলি হাই প্রাইস, রাইট? আচ্ছা, এখন এই যে প্রাইসটা পেমেন্ট করা হচ্ছে, দিস প্রাইস ইজ অফেন ওভার পেমেন্ট। সো ওভার পেমেন্ট যখন আমরা পেমেন্ট করি, we're actually destroying the value. ওকে, সো এখানে আমরা যে কোয়েশ্চেনটা করছি যে ম্যানেজার্সটাকে ওভার কনফিডেন্ট কিনা। সো ব্যাট, ডেভিড, গ্রাহাম, হার্ভে, they actually studied this number of CFOs. তো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, ইট ইজ অ্যাকচুয়ালি কম্পারেবল। আমরা ওভার কনফিডেন্স, একটা ফরেন কারেন্সি ট্রেডার্স যারা, তাদেরকে কনফিডেন্স ইন্টারভ্যালে জিজ্ঞেস করেছিলাম 6টা কারেন্সির আমার কি কনফিডেন্স ইন্টারভ্যাল আর পয়েন্ট এস্টিমেট জিজ্ঞেস করেছিলাম। এখানে সিএফও দেরকে জিজ্ঞেস করা হয়েছে যে S&P 500 নেক্সট ইয়ারে কত রিটার্ন দিবে, এটা এস্টিমেট করার জন্য 80% কনফিডেন্স ইন্টারভ্যালে। সো দেখা গেল তাদের স্যাম্পলে দেখা গেল এস্টিমেটস মোস্ট অফ দেয়ার এস্টিমেটস এটা কিসের বাইরে ছিল, আমার 80% কনফিডেন্স যে বাউন্ড, মানে দিস আর অ্যাকচুয়ালি দ্য রিয়েল S&P 500 রিটার্ন। মানে এখানে যেটা আপনি কিসে দেখতে পাচ্ছেন, ব্লু বারে যেটা দেখতে পাচ্ছেন, বাট ইউ সি যে a good number of returns are not within the range, within the confidence 80% confidence interval, যেটা তারা কি করেছিল, এস্টিমেট করেছিল। সো যদি তারা প্রপারলি ক্যালিব্রেট করতো, তাহলে তারা মোস্ট অফ দ্য রিটার্নস তাদের 80% কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে থাকতো। So with that note, we are concluding the behavioral corporate finance. These are